আমিনস হবে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ই কমার্স নিয়ে আগ্রহী এবং ই কমার্সে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। যারা ই কমার্স নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের অনেকের মনেই বেসিক কিছু প্রশ্নের উদয় হয়, যেমন ই কমার্সটা আসলে কি, অ্যাজ এ নিউ হিসেবে আপনাকে আসলে ই কমার্সে আসতে হলে কি কি বিষয় জানতে হবে, নতুনরা আসলে কিভাবে শুরু করলে তাদের জন্য ভালো হবে, এফ কমার্স কি, কিভাবে একটা পেজ প্রফেশনালি ম্যানেজ করতে হয় এবং জনপ্রিয় করা যায়, কিভাবে ফেসবুকে বুস্ট করা যায় বা কীভাবে বুস্ট করতে হবে, আপনার বিজনেসকে কীভাবে বুস্ট করে আরও সেল বৃদ্ধি করতে পারবেন, কিভাবে আপনার ব্যবসার নামটা সিলেক্ট করতে পারবেন। তো আমি একে একে এই সবগুলো প্রশ্নের উত্তর দিব, আমার সাথেই থাকুন। যারা নতুন তাদের প্রত্যেকেই আসলে প্রথমেই জানার দরকার আছে যে ই কমার্সটা আসলে কী। ই কমার্সটা আসলে হচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কোনো ব্যবসায়িক লেনদেন বা সুবিধা ব্যবহার করেন, এটাই হলো ই কমার্স। এটাকে সংক্ষেপে এটা ইন্টারনেট কমার্স এবং এটাকে সংক্ষেপে ই কমার্স বলা হয়। সো আমরা আসলে চারপাশে যত অনলাইনে পণ্য কেনাবেচা দেখি, এটা একদম একটা সহজ উদাহরণ যেটার মাধ্যমে আপনি ধরতে পারছেন যে এটা হলো ই কমার্স। আর ই কমার্সটা সচরাচর ইলেকট্রনিক্সের মাধ্যমে, অনলাইনের মাধ্যমেই পরিচালিত হয়। তো আমি কিছু উদাহরণ দিয়ে আপনাদের জানাচ্ছি যে ই কমার্সটা আসলে কি। অনলাইন শপিং বলতে হচ্ছে যে কোনো একটা বিক্রেতা তার অনলাইন স্টোর কোনো একজন বিক্রেতা তার অনলাইন স্টোর ক্রিয়েট করে রেখেছে অনলাইনে, ইন্টারনেটে। আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি যে কোনো প্রোডাক্ট ওখান থেকে পারচেস করতে পারতেছেন এবং বিক্রেতাকে না দেখে তাকে পেমেন্ট করে দিয়ে, জাস্ট ছবি দেখে তাকে পেমেন্ট করে দিলেন এবং আপনার প্রোডাক্টটা বিক্রেতা তার কোনো ডেলিভারির মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিল। এটাই হলো অনলাইন শপিং প্রসেস এবং এটা একটা ই কমার্স। সো এই টাইপের ই কমার্সের ভালো উদাহরণ হচ্ছে bagdoom.com, চালডা.com, রকমারি.com ইত্যাদি। এছাড়া ইলেকট্রনিক পেমেন্ট বলতে যে আপনি অনলাইনে কীভাবে পেমেন্টটা একজন কাস্টমার থেকে নেবেন, ওই প্রসেসটাও হচ্ছে ই কমার্সের অন্তর্গত। এছাড়া অনলাইন নিলাম বলতে অকশন সাইটগুলো, লাইক অনেক বছর আগে বা এখনও আছে, ইবে নাম অনেকেই শুনেছেন, যে ইবের ওয়েবসাইটটা তৈরি হয়েছিল আসলে অনলাইন নিলামের জন্য। ওখানে আমরা অনেক কিছু অকশনের মাধ্যমে কিনতে পারতাম। সো এটাও এক ধরনের ই কমার্স প্ল্যাটফর্ম এবং ই কমার্স এটা। এছাড়া ইন্টারনেট ব্যাংকিং বলতে এখন ধরেন আগে ব্যাংকিংয়ের সকল কার্যক্রম আপনার বাসায়, অফিসে সকল কার্যক্রম আপনি ব্যাংকে যেয়ে তারপর করতেন, কিন্তু এখন আপনি বাসায় বসেই ইন্টারনেটের মাধ্যমেই আপনি এই কাজগুলো করতে পারছেন। সো ইন্টারনেট ব্যাংকিংটা আসলে আপনার লাইফটাকে আরও ইজি করে দিয়েছে। এটা আসলে একটা ই কমার্স। অনলাইন টিকিটিংটা হচ্ছে আপনি সেম প্রসেসে আপনি কোনো এক জায়গায় যাবেন, কোনো ট্রেনের টিকিট বা বাসের টিকিট আপনি আগে সোজা কাউন্টার থেকে গিয়ে কিনতেন, ফিজিক্যালি গিয়ে, কিন্তু এখন আপনি কি করছেন, অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমেই এই টিকিটগুলো আপনি কিনতে পারছেন। আসলে এই পুরো প্রসেসটাও একটা ই কমার্স। ই কমার্সের আসলে ক্লায়েন্টদের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো B2B বা বিজনেস টু বিজনেস, একটা B2C বিজনেস টু কাস্টমার, আর C2C সেটা হচ্ছে কনজিউমার টু কনজিউমার। লাইক বিজনেস টু বিজনেসটা, এই ই কমার্স মডেলটা হচ্ছে আপনি একজন পাইকারি বিক্রেতা, আপনি একজন উৎপাদক, আপনি আপনার প্রোডাক্টটা উৎপাদন করে সেটা একজন অন্য কেউ যারা খুচরা বিক্রি করে তাদের কাছে আপনি বিক্রি করতেছেন। সো এই টাইপের কাজগুলো হচ্ছে যে আপনি অনলাইনে আপনার উৎপাদিত প্রোডাক্টটাকে অনলাইনে আপনি নিয়ে আসছেন এবং একজন খুচরা বিক্রেতা আপনার থেকে কিনে সেটা খুচরা পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই বিজনেস মডেলটা হচ্ছে B2B। বিজনেস টু কনজিউমার বা B2C হচ্ছে একজন
উৎপাদক সরাসরি একজন কাস্টমারকে রিটেন করার জন্য যে ওয়েবসাইটটা করে, আই মিন যেই ওয়েবসাইটের থ্রুতে একজন বিজনেস ওনার সরি যে একজন বিজনেস উৎপাদক তার প্রোডাক্টটাকে উৎপাদন করে সেটা সরাসরি তার ওয়েবসাইটে একজন প্রান্তিক পর্যায়ের কাস্টমারের জন্য রেখে দিয়েছে, যেখানে একজন প্রান্তিক কাস্টমার ওই প্রোডাক্টটা সহজেই ওই উৎপাদক থেকে নিয়ে আসতে পারছে বা কিনতে পারছে। এই বিজনেস মডেলটা হচ্ছে বিজনেস টু কনজিউমার। আরেক ধরনের বিজনেস মডেল হচ্ছে কনজিউমার টু কনজিউমার। কনজিউমার টু কনজিউমার বলতে সেটা হচ্ছে এই বৈষয়িক অর্থনীতিতে একজন কাস্টমার নিজেই আরেকটা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে পারে। এটার খুব ভালো একটা উদাহরণ হচ্ছে বিক্রয়.com। বিক্রয়.com আসলে আপনি অ্যাজ এ কাস্টমার আবার আপনি একজন বিক্রেতাও হতে পারেন। সো এই ধরনের বিজনেস মডেলটা হচ্ছে বিজনেস টু কাস্টমার, কনজিউমার টু কনজিউমার। ই কমার্সের আসলে সুবিধাটা কি? ই কমার্সের প্রধানতম সুবিধা হলো সময় ও ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করে। ই কমার্স আসলে আপনার সময় বাঁচায়, এটা একদম প্রধান একটা কারণ, এবং ভৌগোলিক দূরত্বতা সীমাবদ্ধতা ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করে। লাইক আপনি এখন আপনার অনলাইন স্টোরটা রেখেছেন হলো ঢাকা থেকে বসে, আপনি চট্টগ্রামের কাস্টমারদেরকেও আপনি রিটেন করতে পারছেন, কাস্টমারের কাছে পৌঁছাতে পারছেন এবং তাদের কাছে আপনার প্রোডাক্টটা সেল করতে পারছেন। সো ই কমার্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই। সো আপনি চাইলেই এটাকে পুরো বিশ্বব্যাপী আপনি ছড়িয়ে দিতে পারেন আপনার প্রোডাক্টটাকে। ই কমার্সের মাধ্যমটা কি? ই কমার্সের মাধ্যমটা হলো আমরা সচরাচর ওয়েব স্টোর করি, অ্যাপ কমার্স করি আর এম কমার্স করি। এই তিনটা মাধ্যম আছে। ই কমার্সের ওয়েব স্টোরটা হচ্ছে আপনি একটা অনলাইন স্টোর বা ওয়েবসাইট ডেভেলপ করে, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করে সেই ওয়েবসাইটের থ্রুতে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন, সেটা হচ্ছে ই কমার্স ওয়েব স্টোর। আর এম কমার্সটা কি? এম কমার্সটা হচ্ছে মোবাইল কমার্স, যেটা হচ্ছে আপনি মোবাইল অ্যাপস ডেভেলপ করে সেই অ্যাপসের থ্রুতে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন, সেটা হচ্ছে এম কমার্স। আর এফ কমার্সটা কি? এফ কমার্সটা হচ্ছে ফেসবুক কমার্স। হ্যাঁ, অ্যাজ এ নিউ কাস্টমার হিসেবে, নিউ সেলার হিসেবে বা বিজনেসম্যান হিসেবে আসলে আপনি যখন অনলাইনে বা ই কমার্সে আসতে যাচ্ছেন, আসলে আপনাকে কী কী বিষয়ে জানতে হবে? সাধারণত ইন্টারনেট ব্রাউজিংটা আপনাকে খুব ভালো জানতে হবে। ইন্টারনেট ব্রাউজিং জানলেই হবে। ইমেল আদান প্রদান করা কীভাবে করে, এই বেসিক আইডিয়াটুকু থাকলেই চলবে। ফেসবুকে বিজনেস পেজ কীভাবে কাজ করে এবং ফেসবুক বিজনেস পেজটা কীভাবে কাজ করে এটা জানতে হবে। অনলাইনে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি অফলাইনে হয়তো ঝুঁকি নিতে পারেন, বাট অনলাইনে যেহেতু আপনার সেল আসতেও পারে, নাও আসতে পারে, বা আপনার প্রোডাক্ট ড্যামেজ হতে পারে, ডেলিভারিতে প্রবলেম হতে পারে, বা আরও অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকতে পারে। সো এই ধরনের ঝুঁকিগুলো নেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে। আর সর্বোপরি অবশ্যই কাস্টমার হ্যান্ডলিং ক্ষমতা থাকতে হবে। কোনো কাস্টমার যখন ডিরেক্ট আপনার পেজ বা আপনার কাছে আসবে, তখন আপনি যেন তার সাথে সুন্দর ব্যবহার করতে পারেন এবং তাকে একটা ভালো সার্ভিস প্রদান করতে পারেন। এটাও আসলে খুবই গুরুত্বপূর্ণ। নতুনরা কীভাবে শুরু করলে ভালো হবে? নতুনদের জন্য আপনি একদম নতুন, আপনি শুরুতেই আপনি ফেসবুক দিয়ে শুরু করতে পারেন। আপনি এখন ই কমার্স করতে যাচ্ছেন, ওকে, আপনি ফার্স্ট ডিসিশন নেন যে হ্যাঁ আমি ই কমার্স করবো, দেন আপনি শুরু করে দেন ফেসবুক দিয়ে শুরু করলে এরপরে আপনি ডে বাই ডে ইমপ্রুভ হলে হয়তো আপনি ওয়েবসাইট বা আরও মোবাইল কমার্স বা অন্যান্য প্ল্যাটফর্মে চলে যেতে পারেন। বাট একদম স্টার্টিংয়ে আমার সাজেশন হচ্ছে আপনি ফেসবুক দিয়ে শুরু করুন। এফ কমার্সটা আসলে কি? আচ্ছা, এফ কমার্সটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক কমার্স। সো আপনি চাইলেই একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন, যেটা বাংলাদেশে হরহামেশাই করতেছে এখন, এবং এটাই মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই ফেসবুক কমার্সে ইউজ টু। কারণ বাংলাদেশের একটা মাস পিপল ফেসবুক ইউজার, এবং সো কাস্টমার ধরাটা বা কাস্টমারের কাছে পৌঁছানোটা খুব ইজি হয় এফ কমার্স দিয়ে।
যারা এইভাবে কাজ করছেন বা ফেসবুকের থ্রুতে কাজ করছেন তাদের মাসিক রেগুলার আয় হচ্ছে 10,000 থেকে 30,000 টাকা। কারো কারো আরও ভালো ইনভেস্ট থাকার কারণে তাদের ইনকাম আরও বেশি ভালো হচ্ছে। এই ক্ষেত্রে আসলে আপনারা কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন সেটা টোটালি ডিপেন্ড করে আপনাদের আইডিয়ার উপর, আপনাদের বিজনেস মডেলের উপর। তবে ম্যাক্সিমাম আমরা যতটুকু ডাটাগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে বাংলাদেশের ফেসবুকে শাড়ি, মেয়েদের ড্রেস, গিফট আইটেম, বাচ্চাদের আইটেম, প্রসাধনী, এই আইটেমগুলো খুব ভালো বিক্রি হয়। সো এগুলোর একটা ভালো কাস্টমার বেস তৈরি হয়ে গেছে। সো এগুলো নিয়ে শুরু করা যেতে পারে। এছাড়া এফ কমার্সের বড় চ্যালেঞ্জটা কি? বড় চ্যালেঞ্জটা হলো যে আমার আসলে ছোট ইনভেস্ট, মানে আপনার ইনভেস্টটা একটা ফ্যাক্ট। এখানে যদি আপনার ইনভেস্টটা ছোট হয় তাহলে, এবং প্রোডাক্ট সিলেকশন এবং প্রোডাক্ট ডেলিভারি এবং মার্কেটিং যদি ঠিক মতো না করতে পারেন, আপনি এই ক্ষেত্রে সাকসেস হবেন না। তখন আপনি ফেলের চান্সটা বেড়ে যাবে। কিভাবে একটা পেজ জনপ্রিয় করা যায়? আচ্ছা, অনেকেই এই ধরনের এই কোশ্চেনটা করে যে কিভাবে একটা পেজকে জনপ্রিয়। পেজ আসলে ফেসবুকে পেজ খোলাটা তো খুব ইজি। যে কেউ চাইলেই ফেসবুকে একটা পেজ খুলে ফেলতে পারে, কিন্তু এটাকে জনপ্রিয় করা আসলে একটা দুরূহ কাজ। টাকা খরচ না করে আপনি সময় এবং আপনার বুদ্ধি দিয়েও ফেসবুক পেজ জনপ্রিয় করতে পারেন। তো ফেসবুক পেজটা যখন আপনি অপারেট করবেন বা চালাবেন, তখন আসলে আপনাকে কিছু জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে এবং ওই জিনিসগুলোর দিকে ফোকাস করতে হবে। লাইক ভালো কোনো বিষয় নিয়ে নিয়মিত আপনাকে পোস্ট দিতে হবে আপনার পেজ থেকে। যখন আপনি একটা ভালো পোস্ট দিবেন, তখন এটা মানুষের মধ্যে, ভালো পোস্ট বলতে আসলে কাস্টমার এঙ্গেজ বা আপনার অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারে, এই ধরনের পোস্টগুলোকে আমি ভালো পোস্ট বলতেছি। সো ভালো একটা পোস্ট দিতে হবে। কপি পেস্ট থেকে বিরত থাকতে হবে। আপনি বাইরে অন্য আরেকজনের পেজে দেখলেন, ওটা কপি করে এনে আপনার পেজে দিয়ে দিলেন আর পেজ জনপ্রিয় হয়ে গেলো, এইভাবে ভাবলে চলবে না। সো কপি পেস্ট না থেকে ইউনিক কোনো আইডিয়া নিয়ে চিন্তা করার চেষ্টা করবেন। তারপর টপিক রিলেটেড ছবি দিবেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যখন একটা পোস্ট করবেন তো সেখানে আপনার টপিক অনুযায়ী আপনার পোস্টগুলোকে টপিক অনুযায়ী ছবি দিতে চেষ্টা করবেন। লাইক চাইলে আপনি কাস্টম গ্রাফিক্সও ডেভেলপ করে দিতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার আইডিয়ার উপর এবং আপনি কিভাবে চাচ্ছেন তার উপর। তারপর পোস্টগুলোর জন্য অবশ্যই মানুষের উপকারী হতে হবে। আপনি সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসে গিভ অ্যান্ড টেক থাকে। সো আপনি যখন একজনকে কিছু দিতে চাইবেন, সেও আপনাকে দিবে। সো মানুষের যখন উপকার হবে, তখন সে কি করবে, আপনার ওই পোস্টটাকে শেয়ার করবে বা ওই পোস্টটাকে আরও রিচ করানোর জন্য দেখবেন কাজ করছে। সো আলটিমেটলি আপনার বিজনেসটাই কিন্তু রিচ হবে বা আপনার বিজনেসটাই কিন্তু বিজনেস পেজটাই কিন্তু একটু বড় হবে। সো এই ক্ষেত্রে চেষ্টা করবেন যখন যে কোনো পোস্ট দিতে মানুষের উপকার হয় বা কোনো একটা সার্টেন অডিয়েন্সের জন্য উপকার হয়, এই বা তাদের কাজে লাগে, এই টাইপের পোস্ট দিলে ওইটা আপনার পোস্টে এঙ্গেজটা বাড়বে এবং আপনার জন্য, আপনার পেজের জন্য ভালো হবে। আর হ্যাঁ, লাস্ট যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আলোচিত বিষয়গুলো নিয়ে আপডেট দিলে খুব দ্রুত পেজ জনপ্রিয় করা যায়। লাইক আজকে একটা বাংলাদেশ ক্রিকেট টিম জিতলো, আপনি সাথে সাথে একটা বাংলাদেশ ক্রিকেট টিমকে উইশ করে একটা পোস্ট করলেন কাস্টম গ্রাফিক্স দিয়ে। দেখবেন এটাতে কিছু অর্গানিক রিচ হয়ে যাবে। অর্গানিক রিচ বলতে যেখানে মানুষ কে আপনি দিবেন না, মানে পোস্টটা আপনি মানুষের কাছে নিয়ে যেতে হবে না, একজন মানুষ এসে আরেকজন মানুষের কাছে এটা অটো শেয়ার বা অন্য কোনোভাবে এটা পৌঁছে দিবে। সো এই ধরনের পোস্ট দিলে পরে, আপডেটেড পোস্ট দিলে আর রেগুলার বেসিস আপনার পেজের রিচ বেড়ে যাবে এবং তখন আপনার পেজটাও জনপ্রিয় হবে। সর্বোপরি পেজ খোলার আগে পুরো ফেসবুক সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে আপনাকে। ফেসবুক কীভাবে কাজ করে, ফেসবুকের সিকিউরিটি সেটিংস, এইসব ব্যাপারগুলো ফেসবুক হেল্পে গেলে পাওয়া যায়। ফেসবুক হেল্প কীভাবে ইউজ করতে হয় সেটাও আসলে আপনার জানা জরুরি, কারণ পেজ পরিচালনার সময় আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, যেগুলো সমাধান করতে হলে ফেসবুক হেল্প সেকশন অনেক সময় কাজে দিতে পারে। সো আর ফেসবুক পেজ মেনটেন করাটা একটু টাফ। এটা আপনি যদি প্রফেশনাল না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য একটু টাফ হবে, কিন্তু এখন ইদানিং অনেক কোম্পানি, ছোটো ছোটো কোম্পানি বা অনেক ফ্রিল্যান্সাররাও আপনার ফেসবুক পেজ ম্যানেজার সার্ভিস দিয়ে থাকে।
সো আপনি চাইলেই ওদের কারো একজনের হেল্প নিতে পারেন, হয়তো নির্দিষ্ট ছোট কোনো অ্যামাউন্টের জন্য দিয়েই আপনি এই ধরনের সার্ভিসগুলো পেয়ে থাকেন। সো এটাও দেখা যেতে পারে। হ্যাঁ, বুস্ট কিভাবে করবেন? ফেসবুক বুস্ট করতে ইন্টারন্যাশনাল কারেন্সির প্রয়োজন হবে। তো মানে আপনার পেজটা বুস্ট, আপনার পেজ ক্রিয়েট করলেন, পেজ বিজনেসের পেজ এবং পোস্ট সব রেডি করা আছে, বাট এখন রিচ হচ্ছে না, মানুষের কাছে পৌঁছচ্ছে না আপনার মেসেজটা। তো আপনি তখন অবশ্যই এটাকে ফেসবুক প্রমোশন বা বুস্টিং করতে পারেন। ফেসবুক প্রমোশন বা বুস্টিং করতে ডেফিনেটলি আপনার একটা ইন্টারন্যাশনাল কারেন্সির প্রয়োজন হবে। আর এই ক্ষেত্রে আপনার পেমেন্ট করার ক্ষমতা যদি না থাকে, তখন আপনি থার্ড পার্টি কোনো কোম্পানি বা কোনো একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটারের হেল্প নিতে পারেন। বুস্ট করতে হলে এই ক্ষেত্রে আসলে আপনি একা পারবেন না মানে বুস্ট করতে, কারণ অ্যাজ এ নতুন হিসেবে আপনি ফেসবুক বুস্ট করতে গেলে আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া বা অনেকগুলো বিষয়ের আপনার খেয়াল রাখতে হয়, যে জিনিসগুলো আপনি আসলে অ্যাজ এ নতুন হিসেবে আপনি ওই জিনিসগুলো আপনি খুব একটা ভালো জানেন না। এগুলোর জন্য আপনি অবশ্যই একজন টেকনিক্যাল পার্সনের সাথে কনসাল্ট করতে পারেন, আর কোনো টেকনিক্যাল পার্সনের হেল্পও নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি আসলে একটা বুস্টিং কিভাবে সাকসেস হয় বা বুস্টিং করতে হলে আসলে কি কি বিষয়ে খেয়াল রাখতে হয়। বুস্টিং করতে গেলেন আপনার প্রোডাক্টটা হলো গিয়ে লেডিস আইটেম, সো আপনার টার্গেট অডিয়েন্স হলো গিয়ে মেয়েরা, এবং আপনার লেডিস আইটেম বা ওই ড্রেসটা কতজন মানে কোন বয়সের মেয়েরা পরে, আপনি ওই বয়স ও কোন এলাকার মানুষের মেয়েরা ভালো পড়তে পারে বা কিনতে পারে, এই সব ছোটো ছোটো বিষয়গুলো আপনার ডেফিনেটলি আপনার যেহেতু বিজনেস করতে আসতেছেন, সো আপনার কাছে এই আইডিয়াগুলো থাকতে হবে, এই ডাটাগুলো থাকতে হবে। এই ডাটাগুলো থাকলে তখনই আপনি এই বুস্টিংয়ে যেতে পারবেন এবং আপনি একদম প্রপার ওয়েতে বুস্টিং করে আপনি ভালো সেল আনতে পারবেন। সো বুস্টিংটা আমার সাজেশন হলো বুস্টিংটা আপনি একদম প্রথম দিকে আপনি করবেন না, আর যদি করতেও চান সেক্ষেত্রে আসলে আপনি একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার বা কোনো একটা থার্ড পার্টি কোম্পানি বা যারা বুস্টিং সার্ভিস দেয় তাদের সাথে যোগাযোগ করে আপনি এই সার্ভিসটা গ্রহণ করতে পারেন। হ্যাঁ, ডে বাই ডে আপনি যখন কাজ করবেন তখন আপনি নিজে আস্তে আস্তে শিখে যাবেন। আমার মনে হয় এটা আপনার জন্য খুব ভালো হবে। লাস্ট একটা কোশ্চেন আসে সবার মধ্যে, ব্যবসার নাম কিভাবে সিলেক্ট করা উচিত। সো যখন নাম ঠিক করবেন মাথায় রাখবেন যেন ওই ডোমেন ফাঁকা আছে কিনা। আই মিন আপনি বিজনেস করতেছেন, একটা পেজ খুললেন ফেসবুকে, আর আপনি সাথে সাথে বিজনেস শুরু করে দিলেন। সো বিজনেসটা যখন আপনার গ্রো হচ্ছে, ধরেন 1 বছর বা 6 মাস বা 1 বছর হয়ে গেল, আপনার বিজনেসটা মোটামুটি ভালো রান করে গেছে। সো তখন আপনি ওই নামটা ডোমেন খুঁজতে গিয়ে, যে আপনি ওয়েবসাইটে বানাতে যাচ্ছেন এবার ই-কমার্স ওয়েবসাইট, কিন্তু আপনি ডোমেন খুঁজতে গিয়ে দেখলেন ওই ডোমেনটা এখন আর নাই, ফাঁকা নেই, ওটা অন্য কেউ কিনে ফেলছে। সো এতদিন আপনি আপনার টাকা ইনভেস্ট, সময় ইনভেস্ট এবং সব কিছু করে যখন আপনি পেজটাকে আপনি একটা পর্যায়ে নিয়ে এসেছেন বা জনপ্রিয় করেছেন, ঠিক সেই সময় আপনি আপনার বিজনেসের নামটাই হারিয়ে ফেলেছেন অনলাইন থেকে। কারণ আপনি নাম যখন মানে সিলেক্ট করেছিলেন তখনই আপনি আসলে ডোমেনটা কিনে ফেলা উচিত ছিল, কিন্তু আপনি ওই ডোমেনটা কিনতে পারেননি। সো আমার সাজেশনটা হচ্ছে, আপনি যখনই একটা কোম্পানির প্ল্যান করবেন যে আমি ফেসবুকে আমি ওই উমুক নাম দিয়ে একটা ফেসবুক পেজ খুলে বিজনেস করব, আপনি ফার্স্টেই দেখে নেবেন যে আপনার ওই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, ফ্রি আছে কিনা। থাকলে ওই ডোমেনটাকে আপনি কোনো একজন কোম্পানির কোনো এক ডোমেন সেলার বা সেলার থেকে আপনি কিনে নেবেন, ডোমেনটা বুকিং করে নেবেন বা কিনে নেবেন, এবং তারপর ফেসবুকে ওই নামে একটা পেজ খুলে ফেলবেন। এবং আরও একটা সাজেশন হলো যে আপনি ফেসবুক পেজ খুলে সাথে সাথে আপনি ওই নাম দিয়ে একটা ফেসবুক গ্রুপও খুলে রাখবেন। সো এই অনলাইন ব্র্যান্ডিং বা রেপুটেশনের জন্য আপনার আসলে সবগুলো সেম নাম থাকাটা বাঞ্ছনীয়, এবং এই সবগুলো যখন একই নাম হবে তখন আপনার কাস্টমারদের ভিতরেও আপনার একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। সো ব্যবসার নাম সিলেক্ট করার আগে আপনি একটু সময় দিন, আর সময় অনুযায়ী আপনি সময় দিন, এবং আপনি আপনার বিজনেসের নামটাকে ঠিকভাবে খোঁজার জন্য আপনি কোনো একজন এক্সপার্টের সাথেও আলাপ করতে পারেন। আজকে এই পর্যন্তই।